নমস্কার বন্ধু। মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। বন্ধু, গত 4 মে রাজ্যে পালা বদলের পর গতকাল আমাদের ডিএ মামলাটা ছিল, সেটা সকলেই জানেন। সেই ব্যাপারে অনেকেই জানতে চাইছেন কি হলো বা আগামী কবে পরবর্তী তারিখ ডিএ মামলার ক্ষেত্রে পাওয়া গেল। এছাড়াও যারা কেএমসি অর্থাৎ কলকাতা কর্পোরেশন এলাকায় বসবাস করেন, যে সকল অবসরপ্রাপ্ত কর্মচারী, তারা কেন এখনো পর্যন্ত ডিএ মামলার প্রেক্ষিত যে বকেয়া ডিএটা তারা পাচ্ছেন না, সেই প্রশ্ন আমাদের কাছে আসছে। দুটো বিষয়েই আলোচনা যাব, কিন্তু তার আগে গতকাল মধ্যমগ্রাম চত্বরে যে একটি ভয়াবহ ঘটনা ঘটেছে, আজ তা নিয়ে সারা রাজ্য তোলপাড়, সেটা আপনারা সকলেই জানেন। যে মাননীয় শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ, তাকে দুষ্কৃতিকারীরা গুলি করে হত্যা করেছে এবং তার গাড়ির চালক, সেও মারাত্মকভাবে জখম অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমরা গতকাল যখন কলকাতা বিমানবন্দর থেকে বাড়ি ফিরছি, মধ্যমগ্রাম হয়ে আমি সোদপুরে ফিরি। আমার সঙ্গে মাননীয় আমাদের যে প্রেসিডেন্ট শ্যামল কুমার মিত্র মহাশয় থাকে, সেই পথে অর্থাৎ মধ্যমগ্রাম হয়ে যায়, কিন্তু গাড়ি খুব স্লোত গতিতে চলছিল। ভেবেছিলাম জাম। দোলতলার কাছ থেকে দেখি একটা জায়গায় একটা নার্সিংহোমের সামনে বিশাল ভিড়। স্বাভাবিকভাবে অর্থাৎ মধ্যমগ্রাম চৌমাথার একটু আগেই স্বাভাবিকভাবে মনে ডেকেছে যে রাজনৈতিক সংঘর্ষ, লড়াই, তাতে কেউ জখম, তাই এখানে এতটা ভিড় উপস্থিত হয়েছে। যাই হোক, আমরা বাড়ির পথে রওনা দিলাম, গাড়িতেই ছিলাম, সেগুলো তো আর জানতে পারবো কিভাবে। মধ্যমগ্রাম চৌমাথা হয়ে বাড়ির দিকে ফিরতে আমরা যখন প্রায় বাড়ির কাছাকাছি, সেখানেই আমার যে মিসেস ফোন করে, তোমরা কোথায়? না, বললাম যে বাড়ির কাছাকাছি চলে এসছি। না, মধ্যমগ্রাম হয়েই তো আসো, এই ঘটনা। যাই হোক, পরবর্তীকালে সেটাই সত্যি হলো। আজকে গতকাল যখন এসেই টিভি চালালাম, দেখলাম যে হ্যাঁ, ঘটনাটার প্রেক্ষিতেই আমাদের আসতে দেরি হয়েছে। দেখুন, ঘটনাটা নিয়ে সারা রাজ্য তোলপাড়। কারণ তোলপাড় হওয়ার মূল কারণ আপনারা সকলেই জানেন, যে এই যে পরিবর্তনের মূল কাণ্ডারি এই মাননীয় শুভেন্দু অধিকারী, এবং তাকে এক প্রকার আমরা মনে করছি যে ভাবি মুখ্যমন্ত্রী আগামী শনিবার হয়তো তিনি শপথ নেবেন। এমন একজন ব্যক্তির আত্মসহায়ককে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া দুষ্কৃতিকারীদের যে কতটা সাহস না হলে এই ধরনের ঘটনা ঘটতে পারে, সেটা তো সহজেই অনুমান করা যায়। তাই দেখুন, এক্ষেত্রে যাকে গুলি করে খুন করেছে তাকে তো আর কোনো উপায়েই বাঁচিয়ে আনা যাবে না। মাফ করবেন। আত্মসহায়ক চন্দ্রনাথ রথ, তার যে বিদেহী আত্মা, তার আমরা অর্থাৎ কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে চিরশান্তি কামনা করি। তার আত্মার, তার পরিবারের প্রতি আমাদের রইল সমবেদনা। এবং তার যে চালক,
সে যাতে দ্রুত সেরে ওঠে বা তার দ্রুত আরোগ্য আমরা কামনা করছি। এবার আসি যে দেখুন, যেদিন 4 তারিখ অর্থাৎ কাউন্টিং চলছে, সেদিনই বিকেলের দিকে যে ডিএ মামলার যে অ্যাডভোকেট অন রেকর্ড, অর্থাৎ এই যে সরকার এখনও তো শপথ হয়নি, বর্তমানে যে সরকার তৃণমূল সরকার, যাদের জন্যই আমাদের মামলা করতে হয়েছিল, তার যে অ্যাডভোকেট অন রেকর্ড মাননীয় কুণাল মিমানি, তিনি রেজিস্ট্রার অফ কোর্টের কাছে ওই দিনই ডিএ মামলাটার 3 সপ্তাহ অ্যাডজন চেয়েছে, অর্থাৎ মুলতবি চেয়েছে। সেখানে বলেছে যে আগামী 6 তারিখ যে মামলা আছে, সেখানে সর্বোচ্চ আদালতের কাছে আমরা এই ডিএ মামলাটা 3 সপ্তাহ পিছিয়ে দেওয়ার কথা বলবো। সেই যে ইনফরমেশন আমাদের যে অ্যাডভোকেট অন রেকর্ড সেই মারফত আমাদের কাছে পৌঁছেও গেছে, কিন্তু মামলাটা তো তার পরদিন মানে 6 তারিখে উঠবে, কারণ কজ লিস্ট হয়ে গেছে। তাই আমরা 5 তারিখে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছি, আমি, আমার প্রেসিডেন্ট এবং আমাদের যে 2 আইনজীবী ফিরদৌস শামীম, গোপা বিশ্বাস। কারণ দেখুন, এই যে একজন চেয়েছে, সেই পরিপ্রেক্ষিতে আমরা জানি তো মামলা পিছিয়ে দেবে, এই জন্য আমরা হাত গুটিয়ে বসে থাকিনি। আমরা মনে করেছি যে আমাদের দায়িত্ব সর্বাধিক, তাই আমাদের সর্বোচ্চ আদালতে অবশ্যই উপস্থিত থাকতে হবে। তাই আমরা 5 তারিখ রওনা দিয়ে যখন দিল্লি এয়ারপোর্টে আমরা নেমেছি, কারণ এয়ারে তো জানেন যে ফোন বন্ধ থাকে, তখনই মাননীয় ফিরদৌস শামীমের যে মেলে আমাদের যে অ্যাডভোকেট অন রেকর্ড একটা মেল পাঠিয়েছে, যেটা হচ্ছে 6 তারিখ যে ডিএ মামলার বেঞ্চ মাননীয় যে পিকে মিশ্র, মাননীয় সঞ্জয় কারোল এবং মাননীয় পিকে মিশ্রের যে বেঞ্চ, সেটা বসবে না। সেই সময় তো আর আমরা আবার একটা বিমান ধরে আমরা কলকাতায় ফিরে আসার মতো তো আমাদের সেই সামর্থ্য নেই, আর সেটা সম্ভবও না। তাই আমাদের ওই দিন রাতটা কাটাতে হলো। পরের দিন সেই 7:30টার বিমানে আমরা দমদমে এসে পৌঁছালাম এবং পরবর্তী বিষয় তো আপনাদের কাছে রেখেছি। এখন দেখুন, ডিএ মামলার প্রেক্ষিতে যে মাননীয় যে কুণাল মিমানি 3 সপ্তাহ যে একজন চেয়েছে, এখন তো আর তৃণমূল সরকার এর কোনো ভূমিকা নেই। নিশ্চয়ই তার কাছে নির্দেশ গেছে যে 3 সপ্তাহ এই ডিএ মামলাটা পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করার। দেখুন, আমরা মনে করছি কি হবে জানি না, বর্তমান যে সরকার আসছে বিজেপি সরকার, তারা হয়তো এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে যে ডিএ মামলাটি যে নির্দেশ সর্বোচ্চ আদালত দিয়েছে, ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট, এবং ডিএটা মিটিয়ে দিতে হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে, এইটাই আমরা চেয়েছিলাম। কিন্তু রাজ্য সরকার তা মানেনি, এক প্রকার আমাদের সঙ্গে প্রতারণা করে চলেছেই বলবো এখনও। সেই কারণেই আমরা মনে করি যদি বর্তমান সরকার ডিএ মামলাটি তুলে এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে রোপা মেনে যারা যারা ডিএ পাবে তাদের সকলকে যদি বকেয়াটা মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করে, সেই সরকারকে কুর্নিশ জানাবার ভাষা আমাদের আর থাকবে না। দ্বিতীয়ত যেটা বলছি যে কেএমসি এলাকায় যারা
এখনো পর্যন্ত ডিএ পাননি, তাদের সঙ্গেও রাজ্য সরকার তঞ্চকতা করে চলেছে। এবং সেই ব্যাপারে আমরা যে খোঁজ খবর নিয়ে জানতে পারি যে ব্যাংকগুলোর কাছে ডাটা চেয়েছে। স্বাভাবিকভাবে ডাটা বলতে একমাত্র পঞ্চম বেতন কমিশনে যার যে বেসিক পেনশন বেসিক সেটাই তো পাঠাবে, সেটা পাঠিয়েছে, সেটাতে হবে না, এক প্রকার বায়োডাটা চাইছে। ডেট অফ জয়েনিং, ডেট অফ রিটায়ারমেন্ট, পিপিও নাম্বার, আগডুম বাগডুম এইসব করে বারবার সেটাকে ডিলে করছে। আমরা সেটা খোঁজ খবর নিয়েছি এবং এটাও মনে করছি যে সরকার যেটা হচ্ছে যে ট্রেজারি থেকে যারা পায়, আর তাদের যেভাবে দেওয়া হয়েছে সেভাবেই তো তারা পাবে। তারা যদি পেয়ে যায় 2রা এপ্রিল 2026, তাহলে আজ গতকাল 6 তারিখ, কেন 6 মে কেন আজ পর্যন্ত পায়নি? না পাওয়ার কারণ একটা, আপনারা জানেন এই নবান্নে কতগুলো আমলা, অবসরপ্রাপ্ত আমলা বাসা গেড়েছিল, কারি কারি টাকা তার জন্য বেতন পেত। আমি আর নামগুলো উল্লেখ করছি না, তারা রেজিগনেশন দিয়েছে, আপনারা সকলেই জানেন। তাদের নির্দেশেই এইভাবে কেএমসি এলাকায় বসবাসকারী যে কর্মচারীরা যে ডিএটা আটকিয়ে দিয়েছে। যদি বলেন কেন, দেখুন এখানে যদি ট্রেজারিগুলোতে আটকিয়ে দিত তার ইম্প্যাক্ট পড়তো ভোটের আগে মারাত্মক। সারা রাজ্যে ট্রেজারির কর্মচারীরা সুপ্রিম কোর্টের অর্ডারের পরিপ্রেক্ষিতেও ডিএটা পাচ্ছে না। কিন্তু কলকাতার যে অবসরপ্রাপ্ত কর্মচারী তারা তো মনে করেছে যে কলকাতার যে 8-9টা মানে সিট আছে সেগুলোতে হারাবার ক্ষমতা কারণেই, অতএব কলকাতায় বসবাসকারী যে অবসরপ্রাপ্ত কর্মচারীরা তাদের ডিএটা না দিয়ে সেই ডিএর টাকা যদি লক্ষ্মীর ভাণ্ডার যুবসাথীতে খরচ করা যায় তাহলে কিছুটা উতরে যেতে পারি বা পারবো। কারণ সেই সময় একদম লক্ষ্মীর ভাণ্ডার তিনি ঘোষণা করেছে, তাদের দিতে হবে, যুবসাথী ঘোষণা করেছে, এই টাকা সেখানে ব্যয় করেছে। আমরা মনে করছি তাই ভেবেছিল কলকাতায় তারা এমনিতেই জয় পেয়ে যাবে। তার পরিণাম কি সেটা দেখেছেন আপনারা। এই হচ্ছে অবস্থা। আপনারা জানেন যে এখন যদি আমরা এইটা নিয়ে তদবির করি, বর্তমান তৃণমূল সরকারের এখন ভূমিকা কিচ্ছু নেই। অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ফিনান্স তাকে যে নির্দেশ দিত সেইভাবেই কাজ করত, সবসময় সেইভাবেই এই তৃণমূল সরকারটা কাজ করে গেছে। কিছু কিছু আমলাকে মুখ্যমন্ত্রী বসিয়ে এই ধরনের কাজগুলো, অর্থাৎ সরকারি কর্মচারীদের যে বঞ্চনা, এর জন্য মুখ্যমন্ত্রীর থেকেও সেই আমলাদের দায় অনেকটা বেশি ছিল বলে আমরা মনে করি। 4% ডিএ সেটাও দিল না, এপ্রিল মাসে দেওয়ার কথা ছিল, সেটা ঘোষণা করে যেতে পারত, অর্থাৎ নোটিফিকেশন জারি করে যেতে পারত, সেটাও করলো না। না করার কারণ এপ্রিল মাসে ডিএটা দিতে গেলে 1 মে মানে 30 এপ্রিল বা 2 মের মধ্যে সেই টাকাটা সবার ঢুকে যেত, অনেকগুলো টাকা। এই টাকাও এই যে লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, আগডুম বাগডুম সেখানে খরচ করেছে। আজকে এইভাবে গোহারা হারার কারণ তো একমাত্র শুধু সাধারণ মানুষ না, সরকারি কর্মচারী থেকে শিক্ষক সমাজ, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, বিভিন্ন কর্মচারী, পুলিশ, নিচুতলার পুলিশ, তারা এই সরকারকে ভোট দেয়নি,
দেবে কেন বলুন? যারা শাসক দলের সংগঠন করে তাদের নিজেদের স্বার্থ, সেখানে আর কত তারা পাইয়ে দেওয়া রাজনীতি হিসাবে খরচা হয়েছে, তার থেকে তো বেশি সংখ্যক টাকা তারা সঞ্চয় করতে পেরেছে সাধারণ কর্মচারীদের টাকা না দিয়ে। তাই আজকে পরিবর্তন ঘটেছে। আগামী শনিবার নয়া সরকার গঠন হবে। নয়া সরকারকে আমরা আগাম অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে রাখছি, এবং আমরা আশা করব যে আমাদের যে হক পাওনা, এখানে আমরা তো অতিরিক্ত কিছু চাইছি না, কোনো কর্মচারী সমাজই অতিরিক্ত কিছু চাইছে না। দেশের সর্বোচ্চ আদালত তারা বলে দিয়েছে ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট, এবং সেটা দিতে হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে। যতটুকু কর্মচারী সমাজ পেয়েছে সেটুকু বাদ দিয়ে বাকি অংশটা, অর্থাৎ 1/4/8 থেকে 31/12/2019 পর্যন্ত যে বকেয়া ডিএটা হবে সেটা ক্যালকুলেশন করে কয়েকটা ইনস্টলমেন্টে দিয়ে দিই, আমাদের আপত্তি নেই। এই তৃণমূল সরকার আসার পরেও বামফ্রন্ট সরকারের পঞ্চম বেতন কমিশনের যে 1 বছরের যে বকেয়া, লাস্ট যে বকেয়াটা, সেটাও তৃণমূল সরকার 1 বছর ধরে দিয়েছে। তাই আমরা আশা করব যে নয়া সরকার এই যে সর্বোচ্চ আদালতের রায় মেনে পঞ্চম বেতন কমিশনের যে বকেয়া ডিএটা প্রথমেই ঘোষণা করবে, এই আশাটুকু রেখেই আমি সবাইকে নমস্কার জানিয়ে ভিডিওটি শেষ করলাম।